বরাবরের মতোই আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদ। বুলবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করে থাকি আমাদের অনুষ্ঠানে। পাশাপাশি দেশের রাজনীতি ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে সেগুলো আমরা আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানটিতে। আমরা প্রথমেই দেখছি যে বেশ কিছু দল যারা জোট হওয়ার কথা বলছিল, আহ, তাদের সেই জোট হওয়াটা ঝুলে গেছে। আর নতুন কিছু দল এক হওয়ার গুঞ্জন আমরা শুনছি। আমরা যদি প্রথম আলোর দিকে তাকাই, তাহলে প্রথম আলো আজ একটি সংবাদ করেছে, যেখানে তারা শিরোনাম করেছে, ঝুলে গেল এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ ৫ দলের জোট। সেখানে সংবাদটিতে বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির সঙ্গে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সম্ভাব্য নির্বাচনী জোটের আলোচনা আপাতত ঝুলে গেছে। শেষ পর্যন্ত তাদের জোট হবে কিনা তা দেখার জন্য জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই বিষয়টি অনেকটা হাডুডু খেলার মতো হয়ে গেছে, যে আমরা খেলা শুরু করলাম, তারপর প্রতিপক্ষের কি অবস্থা সেটি দেখে আমরা বারবার কৌশল পরিবর্তন করছি। তো এই জোটগুলো আমরা দেখছি যে সাম্প্রতিক সময় যে জোটগুলোর কথাই হচ্ছে, সেই জোটগুলোর কথার প্রেক্ষিতে এক একটি দল দেখছে যে এটি নিয়ে অন্যদের প্রতিক্রিয়া কি হয়, কিংবা জনগণ কিভাবে বিষয়টি নেয়। যখনই দেখছে যে এটির প্রতিক্রিয়াটা ভালো হচ্ছে না, তখনই তারা কিন্তু সে পথ থেকে সরে যাচ্ছে। আসলে এইরকম জনতুষ্টির বিষয় নিয়ে যদি জোট করা হয়, তাহলে সেটি কিন্তু জোট হয় না। জোটকে হতে হয় একটা আদর্শ ভিত্তিক, যে কে কি বললো সেটি মুখ্য না, আমরা নীতি এবং আদর্শের দিক থেকে এক কিনা, আমাদের মধ্যে ন্যূনতম সমন্বয় আছে কিনা, সেটি যদি আমাদের ভিত্তি না হয়, তাহলে এই ধরনের জোটের কথা কিন্তু আমরা শুনবো, এবং দুদিন পরে শুনবো সেই প্রচেষ্টা ভেঙে গেছে। তো এই রাজনৈতিক দলগুলো যে খুব ঠুনকো একটা অবস্থানে রয়েছেন, তাদের যে ওয়েট বা ওজন খুবই কম, তাদের যে রাজনৈতিক যে দূরদর্শিতা এবং আদর্শ বা নীতিবোধ, সেটি যে খুবই হালকা, সেটি কিন্তু তারা এইসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণ করে দিচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে 14 দলীয় যে জোট ছিল, তাদের কিন্তু একটি আদর্শগত জোট ছিল। তাদের মধ্যে অনেক মনোমালিন্য হয়েছে, অনেক মান অভিমানের ঘটনা ঘটেছে, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়নি, কারণ তাদের মধ্যে একটি আদর্শগত ঐক্য ছিল। একইভাবে আমরা দেখেছি 7 দলীয় জোট কিংবা বিএনপি জামাত জোট, তাদের মধ্যে একটি আদর্শগত মিল ছিল, এবং সেই আদর্শগত মিলের কারণে কিন্তু তাদের মধ্যে অনেক কিছু হওয়ার পরও তারা কখনো বিচ্ছিন্ন হয়ে যায়নি। এখন নতুন পরিস্থিতিতে যে অবস্থাটি তৈরি হয়েছে, সেটি একটু ভিন্ন। কারণ এখন হয়তো একদল চাইছে সরকারি দল হওয়ার জন্য, আরেক দল চাইছে বিরোধী দল হওয়ার জন্য। আওয়ামী লীগের যে শূন্যস্থান, সেটা পূরণ করার জন্য হয়তো তাদের মধ্যে ঐক্যটা একটি বিরোধে রূপান্তর হয়েছে। কিন্তু অন্য দলগুলোর ক্ষেত্রে আমরা যেটি দেখছি, যে এনসিপি এক সময় আমরা শুনলাম যে তারা জামাত ইসলামের সাথে জোট করবে, তখন দেখা গেল কেউ কেউ সমালোচনা করছে জামাত ইসলামী হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন। তো সেখানে এনসিপি কিভাবে ঐক্যবদ্ধ হয়? এনসিপি সেই মুক্তিযুদ্ধের ছাতা ধরতে গিয়ে তারা কিন্তু জামাতকে ত্যাগ করলো, সেখানে তারা দেখলো না তার রাজনৈতিক ভাবে তাদের মধ্যে আদর্শিক কোনো মিল আছে কিনা। সেখানে ৭১-কে তারা মুখ্য হিসেবে বিবেচনা করলো, তারা এই বিষয়টি দেখলো না যে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় বোমা নিক্ষেপ করেছিল, তাদের এখন সম্পর্ক কি রকম। তারা দেখলো না দুই জার্মানি একসময় যে বিরোধে জড়িয়ে পড়েছিল, তাদের অবস্থাটা এখন কিরকম।
তো পৃথিবীর রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্ক কিন্তু ভেঙে গেছে। যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতা ছিল, সেই বৈরিতা কিন্তু ঘুচে গেছে। এরকম আন্তর্জাতিক অনেকগুলো নজির থাকার পরও তারা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে পারেনি, সংকুচিত করে রেখেছে। এবং তাদের এই সংকুচিত দৃষ্টিভঙ্গির কারণে তাদের যে জোট করার পরিকল্পনা সেটি বারবার ভেস্তে যাচ্ছে। ধন্যবাদ। আমরা এদিকে দেখছি প্রথম আলো আরো একটি শিরোনাম করেছে, সেটি হলো আনিসুলের জাতীয় পার্টি ও জেপি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, নতুন জোট গঠনের উদ্যোগ। সংবাদটিতে বলা হয়েছে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দুই জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এই দুই দলের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক জোট গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে জাতীয় পার্টি এখন মনে হয় একটি জগা খিচুড়ি পার্টিতে পরিণত হয়েছে। আপনি লক্ষ্য করুন যে তারা তো এমনিতেই আগে ৩টি ভাগ ছিল, সম্ভবত আন্দালিব রহমান পার্থের একটি ভাগ, আনোয়ার হোসেন মঞ্জুর একটি ভাগ, আর এরশাদের একটি ভাগ। সেই এরশাদের সেটি ভেঙে আবার ২ টুকরো হচ্ছে। আবার তার একটি টুকরো গিয়ে আনোয়ার হোসেন মঞ্জুর সাথে একীভূত হওয়ার চেষ্টা করছে। এগুলো আসলে এক ধরনের কৌতুক সৃষ্টি করছে। মানুষকে এক ধরনের বিনোদন দিচ্ছে। আপনি লক্ষ্য করেছেন যে এই সরকার যে ঐকমত্য কমিশন গঠন করেছিল, তারা কিন্তু জাতীয় পার্টির কোন অংশকেই ডাকেনি এবং সরকারের উপর একটি প্রচন্ড চাপ আছে কিন্তু জাতীয় পার্টিকে যাতে নিষিদ্ধ করা হয়। এবং অনেকেই এমনটিও যুক্তি দেখাচ্ছেন যে কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে রয়েছে, সেই একই কারণে তো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কথা। কারণ আওয়ামী লীগকে এই দীর্ঘদিন টিকিয়ে রেখেছে এই জাতীয় পার্টি এবং সেখানে শুধু সে মুখ্য ভূমিকায় পালন করেনি, সে একটি দেশ বিরোধী এবং অবৈধ নির্বাচন সহযোগী ভূমিকা পালন করেছিল। তারা জনমানুষের কাতারে ছিল না, তারা ছিল মন্ত্রিত্ব এবং এমপিত্ব বাগিয়ে নেওয়ার একটি ধান্দায়। তো সেদিক থেকে নির্বাচন কমিশনও কিন্তু তাদেরকে ডাকেনি। আমরা যেটা আশা করেছিলাম যে নির্বাচন কমিশন প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে কথা বলবে, কিন্তু তারাও সরকারের সাথে তাল মিলিয়ে জাতীয় পার্টির কোনো অংশকেই ডাকেনি সেখানে, না জিএম কাদেরের অংশকে, না আনিসুল ইসলাম মাহমুদের অংশকে। তো সেই প্রেক্ষিতে তারা যদি সেখানে জোট করতে যায়, এই আগামী নির্বাচনে জনগণের কাছে তারা কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটি কিন্তু একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ আমরা দেখেছি আনোয়ার হোসেন মঞ্জু তার নিজের আসনে তার একটি বিশেষ প্রভাব প্রতিপত্তি রয়েছে বলে কিন্তু এখনো জাতীয় পার্টির সেই অংশটা টিকে রয়েছে। না হলে সারা দেশে তার কিন্তু তেমন কোনো অস্তিত্ব নেই। ঠিক আনিসুল ইসলাম মাহমুদের ক্ষেত্রে হয়তো আমরা দেখবো যে তার আসনে অথবা দু একটি আসনে তারা হয়তো প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারবেন। বাকি জায়গার অবস্থা কিন্তু আমরা মনে করি না যে খুব সুবিধাজনক। ঠিক জিএম কাদেরের যে অংশটি রয়েছে, তারা হয়তো রংপুরে ভালো করবেন এবং কিছু কিছু জায়গায় ভালো করতে পারেন। তবে তবে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত দেয়া হয় যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের যে ভোট আছে সেটি দিতে হবে, তাহলে হয়তো আমরা অন্যরকম একটি ঘটনা বা অন্যরকম একটি সমীকরণ দেখলেও দেখতে পারি। এছাড়া আমরা জাতীয় পার্টির আর কোনো ভবিষ্যৎ দেখছি না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের আলোচিত জামাত নেতা শাহজাহান চৌধুরীর এবার আরো একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য চট্টগ্রাম ১৫ আসনে জামাত মনোনীত এই প্রার্থীর বক্তব্য আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরছে
1 মিনিট 40 সেকেন্ডের ভিডিওটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন তিনি। এই সময় তাকে বলতে শোনা যায়, খবরদার, খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন, আপনারা দোয়া করবেন। তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমার যেটুকু মনে হয় যে হয়তো বয়স হয়ে গেছে তো এখন তিনি এক ধরনের মানসিক বিকৃতিতে ভুগছেন। তা না হলে তিনি যে ধরনের কথা বলছেন সেরকম কথা তো তার কাছ থেকে আমরা আসলে প্রত্যাশা করি না। আর এটি না হয় যদি এরকম হয় তিনি কারো দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন, তাকে দিয়ে কেউ কোনো গেম প্ল্যানিং করেছেন, তাহলে সেই গেমের অংশ হিসেবে তিনি হয়তো এমন কিছু বলছেন যা দিয়ে তিনি মূলত জামাত ইসলামীর যে ভাবমূর্তি সেটি বিনষ্ট করছেন, জামাত ইসলামীর যে ভোট ব্যাংক সেটিকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন এবং বিএনপির যে অপরাজনীতি শুরু হয়েছে সেটার প্রেক্ষিতে জামায়াতের যে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তিনি হয়তো সেটি নষ্ট করার জন্য কাজ করছেন এবং তিনি হয়তো এটার সাথে আরো এমন কিছু বলেছেন যেটি আসলেই অত্যন্ত হাস্যকর এবং কোন একজন প্রাজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক নেতার কাছ থেকে এরকম কথা মোটেই প্রত্যাশিত নয়। ধন্যবাদ। ধন্যবাদ। আজ বরিশালে ধর্ম উপদেষ্টা এসেছিলেন চরমোনাই মাহফিলে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন, আমি কোথাও নির্বাচনে প্রার্থী হই নাই, ফলে মন্ত্রী হওয়ারও কোনো সুযোগ নাই। তারপরেও আমার এবং আমাদের সকল প্রচেষ্টা লক্ষ্য দেশকে একটি ভালো অবস্থায় নেয়া, জীবন উৎসর্গকারী জনতার রক্তকে সার্থক করার জন্য আমাদের প্রচেষ্টা। ৫৪ বছর পরে একটি সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে। ইসলামী দলগুলো কি আহ বাংলাদেশের যে সরকার গঠন সেটি করতে পারবে কিনা? তিনি তো বলছেন যে ৫৪ বছর পরে এই সুযোগ এসেছে। ধন্যবাদ। তিনি হয়তো সেরকম সম্ভাবনা দেখছেন আর আমাদের যারা অভিজ্ঞ মহল আছেন তারাও মনে করছেন বিএনপি যে ধরনের রাজনীতি করছে এবং মাঠে আওয়ামী লীগ না থাকার কারণে এরকম একটি ঘটনা ঘটলেও ঘটতে পারে কিন্তু সেটি নিশ্চিত করে বলার মতো কিছু নয়। কেউ যে কোনো নিশ্চয়তা দিবে যে তারা খুব ভালো করবে, একটা ভালো অবস্থানে যাবে, সরকার গঠন তো পরের কথা, একটি ভালো অবস্থানে যাবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তবে বিএনপির রাজনীতির যে ধারাটা আর আমরা দেখছি এখন তাদের কিছু স্ট্যান্ড ছিল সেখান থেকে সরে আসা হয়তো ইসলামপন্থী দলের কাছে বিশেষ করে জামাত ইসলামের কাছে যেতে পারে। যদি যদি যায় তাহলে হয়তো তার সেই প্রত্যাশা পূরণ হবে কিন্তু সেই প্রত্যাশা পূরণ হওয়ার পরেও তাদের কিন্তু ঝুঁকি থেকে যায় কারণ তারা রাজনীতির সেই অবস্থানটা কতদিন ধরে রাখতে পারবে কারণ এক শ্রেণীর মানুষের একটি অ্যালার্জি আছে। তারা সবসময় চেষ্টা করবে তাদের যে কোনো কথার অপব্যাখ্যা করতে এবং তারা মাঝে মধ্যে যে ধরনের কথা বলেন তার অপব্যাখ্যা করে তাদেরকে কিন্তু এদেশের রাজনীতিতে একটি জুজু হিসেবে প্রতিষ্ঠা করারও একটি আশঙ্কা থেকে যায়। যদি সেরকম হয় তাহলে হয়তো তাদের জন্য সেটি দুর্ভাগ্য হবে এবং এদেশের মানুষের জন্য দুর্ভাগ্য হবে। আর তারা যদি উদার গণতান্ত্রিক ধারায় রাজনীতি করেন এবং এখন পর্যন্ত তাদের দলের যে ভাবমূর্তি অক্ষুণ্ণ আছে, আমি রেজাউল করিম ওনার দলের কথা বলছি, আমি ইসলামী যে দলগুলো আছে সেগুলোর কথা বলছি, তাদের কিন্তু একটি সম্ভাবনা আছে। ধন্যবাদ।
আলোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার তিনি বলেছেন যে উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই তিনি সহ সবাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আহ উম, কিভাবে দেখছেন আপনি? তবে কবে ধন্যবাদ। নাগাদ আসলে আহ, আসলে আগামী ওই মাসে কবে নাগাদটা আমরা শুনতে চাই না। যদি তিনি নির্বাচন করতে চান, তার যখন তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন তখনই তার সেখান থেকে পদত্যাগ করা উচিত। এটি নিয়ে দীর্ঘায়িত করার হচ্ছে কি, তার ভাবমূর্তি নষ্ট হবে এবং এই বিষয়টি কিন্তু আমাদের রাজনীতিতে একটি অশুভ নজির স্থাপন করবে। আমরা চাই না, যদি কেউ রাজনীতি করতে চান, যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে তাদের উচিত এখনই সরকার থেকে পদত্যাগ করে নাহিদ ইসলামের মতো নির্বাচনী মাঠে চলে আসা। ধন্যবাদ। এবার জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সঙ্গে সব আসনে প্রার্থীদের গণসংযোগ করারও পরামর্শ দিয়েছেন। ৩০০ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটি হয়তো তাদের পক্ষে সম্ভব, কারণ ৩০০ আসনে প্রার্থী দিলেই যে আপনার ১৫০ আসন জিতে আসতে হবে বা ১০০ আসন জিতে আসতে হবে অথবা ৫০ আসন জিতে আসতে হবে, তাদের জন্য তো এটা আসলে এখন ম্যাটার করে না। আর গণ অধিকার পরিষদের যে একসময় একটি ভাবমূর্তি ছিল, একটি অবস্থান ছিল, সেটা নেই। এখন যদি তারা ৩০০ আসনে প্রার্থী দিয়ে ৩০০ আসনেই জামানত বাজেয়াপ্ত করার মতো অবস্থায় চলে যায়, তাহলেও তাদের কোনো মান সম্মান যাবে বলে আমার মনে হচ্ছে না। কারণ এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে মানুষ যে ধরনের হাসি তামাশা করে, তাকে নিয়ে যে ধরনের কৌতুক সৃষ্টি হয়েছে, এটা কিন্তু তিনি মোটেই গায়ে মাখছে না। নিশ্চয়ই তার ভিন্ন কোনো এজেন্ডা আছে। এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যদি ৩০০ আসনে প্রার্থী দিয়ে কোনো আসনে অন্য কোনো দলের সাথে দর কষাকষি করে সেখান থেকে কোনো আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগও খুঁজে পায়, এটা তো তাদের জন্য লাভজনক হবে। হয়তো তারা সেরকম কোনো ফন্দি ফিকির করলে করতে পারে, কারণ নুরুল হক নূরের প্রতি কিন্তু আমাদের আগে সে আস্থা বা বিশ্বাস কোনোটিই এখন নেই। তিনি যেকোনো সময় যেকোনো কাজ করতে পারেন এবং সেই কাজের মধ্যে সততা আর কোনো স্পর্শ থাকার সম্ভাবনাটা বরং কম। বরং অসৎভাবে তিনি যত ধরনের সুবিধা নেওয়া সম্ভব সবকিছু নেওয়ার চেষ্টা করবেন। তাই নুরুল হক নূর যদি ৫০০ আসনে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রার্থী দিতে চান এবং দিয়েই দেন, তাতে কিন্তু আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ। শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াইয়ের দায়িত্ব গ্রহণ করবেন না সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। আজ তার ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি একথা জানিয়েছেন। তিনি আরো বলেন যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তাকে ডিফেন্ড করতে পারি না। আদালত নির্বিঘ্ন বিচার প্রক্রিয়ার অংশ নেওয়ার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এই আইনজীবী ও মানবাধিকার কর্মী। তিনি বলেন আদালতে যদি আমি প্রপার ওয়েতে নির্বিঘ্নে ডিফেন্ড করতে না পারি, তাহলে তো সেখানে আইনজীবী হিসেবে নিয়োজিত হয়ে লাভ নেই। তবে দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার কথা জানিয়েছেন তিনি। এমনই সংবাদ প্রকাশ করেছে এই সমকাল। কি বলবেন? ধন্যবাদ। এই বয়সে এসে তিনি যা করছেন সেটি খুবই দুঃখজনক। তিনি নিজেই একসময় যে অবস্থানটি নিয়েছিলেন, আবার নিজেই তার নিজের অবস্থান থেকে বিপরীত অবস্থানে চলে এসেছেন। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহ এবং আইজিপি, এই তিনজনের বিরুদ্ধে যে মামলাটি সম্প্রতি রায় হয়েছে, সেই মামলায় কিন্তু তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হওয়ার জন্য চেষ্টা করেছিলেন এবং তাকে সেই সুযোগ দেওয়া হয়নি বলে কিন্তু তিনি সরকারের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেছেন। তো এখন যখন সরকার তাকে সেই সুযোগ করে দিচ্ছে, তিনি আবার সে অবস্থা থেকে সরে যাচ্ছেন, তাহলে তিনি আসলে চাইছেনটা কি? তিনি চাইছেন কি এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে, এক ধরনের সিনক্রেট তৈরি করতে? তা না হলে তিনি কেন সেই সময় এভাবে এতটা আগ্রহ প্রকাশ করলেন
এবং যখন আইনি কোনো প্রক্রিয়াগত জটিলতার কারণে তাকে সেই সুযোগ দেওয়া সম্ভব হয়নি, তখন সেটা নিয়ে নিজে সমালোচনা করলেন এবং তার পক্ষে অনেকেই সমালোচনা করলেন এবং আমরাও এই ব্যাপার নিয়ে কথা বলেছি। অথচ আজকে যখন তার সেই সুযোগ এসেছে, এখন অন্য একটি অজুহাত দাঁড় করিয়ে তিনি সেখান থেকে চলে যাবেন। শেখ হাসিনা তো তার নেত্রী, তিনি তার আদর্শের নেত্রী। তিনি তো অনেকটা সেরকমই বলেন। তিনি তো মনে করেন তিনি যে রাজনৈতিক আদর্শকে, যে মুক্তিযুদ্ধকে হৃদয়ে লালন করেন, সেই মুক্তিযোদ্ধাদের প্রতীক এখন শেখ হাসিনা। যে কোনো অবস্থাতে তো তার পক্ষে তার লড়ার কথা এবং তিনি লড়ে হেরে যান। কথা আছে যে পরাজয় না ডরে বীর, সেই বীরের মতো তিনি লড়বেন, লড়ে হেরে যাবেন, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু তিনি এরকম আবার কাপুরুষের মতো পিছিয়ে আসবেন, সামনে একটা অজুহাত দাঁড় করে দিবেন, আবার তারপরে বলবেন সেই পরিবেশ পরিস্থিতি নেই। তাহলে আগে যখন তিনি শেখ হাসিনার পক্ষে লড়াই করতে চেয়েছিলেন, তখন কি খুব সুন্দর পরিবেশ ছিল? তিনি কি সেটি বলতে চাচ্ছেন? এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের ভণ্ডামি তার কাছ থেকে জাতি আশা করে না। ধন্যবাদ। আহ, সমকাল একটি সংবাদ প্রকাশ করেছে, সেখানে বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ কিংবা ভোট দিতে এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী মাসের মধ্যভাগে দেশে ফিরে তিনি ভোটার হবেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছেন। নেতারা বলছেন তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার হতে পারতেন, তবে তিনি বাংলাদেশে এসেই ভোটার হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখন নভেম্বর মাস থেকে আবার ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন, এমন কথাই বলছে সংবাদ মাধ্যমগুলো। কিভাবে দেখছেন? এবং তিনি আহ আহ, এ বিষয়ে জানতে আবার সমকাল নির্বাচন কমিশন সদস্য আনোয়ারুল ইসলাম সরকারকে যখন জানতে চেয়েছে, তখন তিনি বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে ভোটার হয়েছেন কিনা আমরা জানি না। প্রাপ্তবয়স্ক কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে তিনি যে কোনো সময় ভোটার হতে পারবেন। কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভবত এক ধরনের দুদুল্যমানতে ভুগছেন কিংবা কোন ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার সামনে হয়তো এমন অনেক চ্যালেঞ্জ আছে যেগুলো আমরা জানি না। যার জন্য বারবার তিনি হয়তো তার দলীয় নেতাকর্মীদেরকে তাড়িক দিচ্ছেন, তাদেরকে আশ্বস্ত করছেন তিনি ফিরে আসবেন। কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো নতুন নতুন জটিলতা তৈরি হচ্ছে, যার কারণে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করছেন। এবং তার এই ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন এবং এই ধরনের সংবাদ পরিবেশটা আমাদের মধ্যে কিন্তু এক ধরনের কৌতুকের জন্ম দিয়েছে। আমরা একসময় যেমন বিএনপি কে দোষারোপ করতাম যে ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, সেই ঈদ আর কখনো আসেনি। ঠিক এরকম করে এখন পরিস্থিতিটা এমন দাঁড়াচ্ছে যে এই নভেম্বরে না ডিসেম্বরে, ডিসেম্বরে না জানুয়ারিতে, জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে তারিখ যে কবে আসবেন, সেটা নিয়ে দেখা যাবে কেউ হয়তো একটা কৌতুককর প্যারোডি গান লিখে ফেলবেন, কেউ হয়তো এটা কবিতা বলে ফেলবেন। তখন আবার তাকে আদালত অবমাননার বা সম্মানহানির জন্য আদালতে দৌড়াতে হবে। এই ধরনের তামসা মনে বন্ধ করাটাই উচিত। তারা একেবারে নিশ্চিত না হয়ে তাদের এই ধরনের তারিখ ঘোষণা করাটা মনে হয় তাদের দলের জন্য ক্ষতি ডেকে আনছে এবং তারা যে ভয় পাচ্ছে, কর্মীদের মনে কিন্তু সেই হতাশাটার জন্ম তারাই দিচ্ছেন। তাই আমি আশা করব যে একেবারে যেদিন তিনি আসবেন, আশায় টিকিট যেদিন কনফার্ম হবে, তখন যাতে আমাদেরকে জানানো হয় তিনি কবে আসছেন। তার আগে যাতে এ ধরনের তামসা না করা হয়। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যে সংবাদটি দিয়ে শেষ করব। আহ আজ আরো নতুন কিছু যুক্ত হয়েছে, সেটি হলো যে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আমরা তো অবরোধ বিক্ষোভ এগুলো তো দেখছি বা দেখে যাচ্ছি, এবং জামাত এবং বিএনপির সাথে একটা সংঘর্ষের খবরও আমরা এর আগে দেখেছি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যে সেটি আরো ভয়াবহতায় গড়িয়েছে, যে পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাবনা ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে।
খোদ প্রার্থী নিজেই আহত জামায়াতে ইসলামের। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহপুর ইউনিয়নের যোগীর মোড় ও চর আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র যুগান্তরকে জানিয়েছে, দুদিন আগে দলীয় বিষয় নিয়ে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মির্জার সঙ্গে বাকবিতণ্ডা হয় স্থানীয় জামাত নেতা ইকবাল হোসেনের। এই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী শাহপুর ইউনিয়নে আলহাজ মোড় এলাকায় যান। এই সময় যোগীর মোড় নামক স্থানে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মির্জা ও তার ছেলে মনিরুলকে দেখে অতর্কিত হামলা করে জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পাল্টা হামলা চালায়, এমনই সংবাদ প্রকাশ করেছে যুগান্তর। এবং সংবাদটির শিরোনাম হলো পাবনার বিএনপি জামাতের সংঘর্ষ, এমপি প্রার্থী সহ আহত অর্ধ শতাধিক। যেটি যে সংবাদটি পাঠিয়েছেন তিনি হলো পাবনা প্রতিনিধি যুগান্তরের। কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটি অত্যন্ত দুঃখজনক সংবাদ। আমরা যেভাবে আগামী নির্বাচনের পরিবেশ পরিস্থিতির একটি রূপান্তরের প্রত্যাশা করেছিলাম সেটি সম্ভবত আর হচ্ছে না। কারণ এতদিন আমরা কিন্তু অনেক উদ্বিগ্ন ছিলাম যে বিএনপির যে অভ্যন্তরীণ কোন্দল সেটা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এবং দেশের বিভিন্ন এলাকায় যেভাবে সেটি ছড়িয়ে যাচ্ছে, তাতে কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে। তো তার মধ্যে যদি এরকম বিএনপি জামাতের সংঘর্ষ হয়, তাহলে এই সংঘর্ষ কিন্তু এক এলাকা থেকে আরেক এলাকায় ছড়াবে, আরেক এলাকা থেকে আরেক এলাকায় ছড়াবে, এবং এভাবে যদি দেশব্যাপী সংঘর্ষ শুরু হয়ে যায়, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মতো সক্ষমতা এই সরকারের থাকবে কিনা সেটি নিয়ে আমরা কিন্তু যথেষ্ট সন্দিহান। কারণ সরকারের যদি সে সক্ষমতা থাকতো, তাহলে এই ধরনের সংঘর্ষের ঘটনা, এই ধরনের বিক্ষোভ কিন্তু ঘটতে পারতো না। কারণ মানুষের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কিছুটা হলেও ভয় থাকতো এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার আগে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি অনেকটা অরাজকতার মতো, যে দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তার কোনো তোয়াক্কা না করে যে যেভাবে পারছে একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে তারা সহিংস আচরণ শুরু করছে এবং পাশাপাশি পরিস্থিতি। সংবাদটিতে আমরা কিন্তু দেখছি যে যিনি এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল তিনি কিন্তু দাবি করেছেন যে তার পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় সেখানে তিনি গিয়েছিলেন, তখন তিনি হামলার শিকার হন, তার গাড়ি ভাঙচুর করা হয়। তবে আবার বিএনপির যিনি আছেন শাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি দাবি করেছেন যে জামাতের কোনো গণসংযোগ ছিল না, গণসংযোগে কেউ কোনোদিন গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে আসে না। মূলত গত দুদিন আগে ঘটনার সূত্র ধরেই আজকে এই ঘটনা, এই যে পাল্টাপাল্টি যে অভিযোগ, এই অভিযোগগুলো আসলে শেষ হবে কবে? ধন্যবাদ। এটি আমাদের সংস্কৃতি। কারণ এ ধরনের সংঘর্ষের ঘটনা যখন ঘটে, তখন কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর দায় চাপিয়ে দেয়। এটা চিরাচরিত নিয়ম আমাদের, এটা হয়ে আসছে। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী এটা তো তাদের আইনি পদক্ষেপ নিবে, আইনি তদন্ত করবে। কিন্তু গণমাধ্যমের কল্যাণে কিন্তু এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু এখানকার প্রকৃত ঘটনাটি কি, সেটি কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই দেশবাসী জেনে যাবে। এবং তখন বোঝা যাবে যে কে কতটা মিথ্যাচার করেছেন। এখন দুই পক্ষের কথা শুনে আমাদের যেটুকু মনে হচ্ছে যে কোনো পক্ষই একেবারে সত্য কথাটি বলছেন না। সেখানে কোথাও না কোথাও কিছুটা ফেব্রিকেটেড করার চেষ্টা করছেন। এবং এই ফেব্রিকেশনের বাইরে থেকে মৌলিক সত্যটা কি সেটা কিন্তু ২-৪ দিন গেলে আমাদের কাছে স্পষ্ট হবে। কিন্তু আতঙ্কের বিষয় হচ্ছে যে এই ঘটনাগুলো যদি আরো সম্প্রসারিত হয়, সেটি হচ্ছে ওই এলাকার মধ্যে সম্প্রসারিত হয় কিংবা অন্য কোনো আসনে সম্প্রসারিত হয়, হিংসা প্রতিহিংসার যে বিষয়গুলো আছে, তাহলে সেটাই কিন্তু আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বুলবুল আহমেদ আপনার প্রতি, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শকদের প্রতি যারা আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, এবং অনুরোধ জানাবো অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ প্রতিদিন রাতেই আমরা এই সংবাদ বিশ্লেষণ সহ নানা বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আজ এই পর্যন্তই। শুভরাত্রি। শুভরাত্রি।